রাম ও নারায়ণ রাম সকলকে জানাই গুড মর্নিং। মাই কোজি লাইফস্টাইলে সকলকে জানাই সুস্বাগতম। সকালবেলায় সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়েছি, তারপর ব্লগটা শুরু করেছি। এখন সকাল 6:30 মতো বাজে। বাইরের ভিউটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সূর্য উদয় হয়েছে, গোল লাল থালার মতন সূর্যটা দেখাচ্ছে। এই রকম ভিউ দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালে উঠেই জানালা খুলে সূর্যোদয় হলে পারে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যেদিন সূর্যোদয়ের আগে উঠি সেদিন ওয়েট করে থাকি কখন সূর্যোদয় হবে, সেই ভিউটা আমি ক্যাপচার করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, নিজে উপভোগ করব। যাই হোক, আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে দেখলেন তো আমার আগের দিনের বেশ কিছু জামা কাপড় এই খাটের ওপর রয়ে গেছিলো, গোছানো হয়েছিল না, সেগুলো গুছিয়ে নিলাম। এখন এই খাটটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নেব। এই ঘরে আমরা কেউ রাত্রিবেলায় শুই না। খাটে বেড কভার পাতা থাকে, সময় অসময়ে বসা হয়। যেহেতু এই ঘরে ঠাকুরের সিংহাসন রাখা আছে, প্রয়োজন না হলে এই ঘরে আমরা তেমন একটা শুই না। যাই হোক, যদি বাড়িতে লোকজন বেশি এসে যায়, প্রয়োজন হয়, তখন এই ঘরের বেডে আমরা শুই। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ডাইনিং রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরের ভেতরে বড় ঘরের ভেতরে ওটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। শীতকালে বেশ কিছু বিছানা কিন্তু থাকে, গোছাতে হয়। যেহেতু মেয়ে নেই, ছেলে আছে, তাই 3টে কম্বল আছে। আমরা 3জনেই এই খাটে শুয়েছিলাম। ছেলে উঠে গেছে, তাই বিছানা আমি গুছিয়ে নিলাম। ছেলে উঠে ছেলেই বিছানা গোছায়, তবে আজকে যেহেতু আমি সুযোগ পেয়েছি বিছানা গোছানোর, তাই আমি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম এবং জানালাটা খুলে দিয়ে বিছানাটা ঝেড়ে তারপর ঘরগুলো মুছে নেব। সকালবেলায় জানালাটা খুলে দিতেই দেখুন বিছানার উপরটা রৌদ্রে ভর্তি হয়ে গেছে। সকালের এই রৌদ্রে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিছানায় এসে পড়লে মন তো ভীষণ খুশি হয়ে যায়। কারণ হচ্ছে কি যে এখন তবু হালকা হালকা ঠান্ডা আছে, আর এই ঠান্ডার মধ্যে যদি এরকম একটু রৌদ্র পাওয়া যায় তাহলে তো সকলের মনই খুশি হবে। এটাই কি স্বাভাবিক নয়? এবার বিছানা গুছিয়ে চলে এসেছি ঘরগুলো মুছে নিতে। ঠাকুর ঘর মুছবো, ডাইনিং মুছবো, বড় ঘরটাও মুছবো। তবে ঠাকুর ঘরটা নাতা দিয়ে মুছে নিলাম, তবে বাকি ঘরগুলো কিন্তু আর নাতা দিয়ে মুছবো না, মপ দিয়ে মুছে নেব। এখন চলে এসেছি বড় বেডরুমটা মুছে নিতে। তারপর নিচে নেমে নিচের ঘরগুলোও মুছবো, তবে সব ঘরগুলো আজকে নিচের মুছবো না। নিচে যেহেতু 3-4টে ঘর আছে, বাইরের ডাইনিংটা তো মাসি মুছে দেয়। আর ভেতরের 3টে ঘর আছে, একটা ডাইনিং, 2টো ঘর রান্নাঘর আছে, তার মধ্যে একটা করে ঘর আমি মুছি আর রান্নাঘর মুছি। সবগুলো ঘর একদিনে মোছা আমার পক্ষে অসুবিধা হয়ে যায়। যাই হোক, সকালের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি চা খেতে। চা খেয়ে নিচ্ছি ছোলা আর মুড়ি দিয়ে। ছেলে আর আমি এখন চা খাবো। আর ছেলের বাবার তো চা খাওয়া হয়ে গেছিলো। সুন্দর শাক একবার ওদের জমি থেকে দিল, একেবারে টাটকা তুলে দিল শাক। ফাইন শাকগুলো কি সুন্দর না? একদম সার দেওয়া নেই, কিছু নেই, একদম সুন্দর শাক। সারটার কিছু দেয়নি না। তাহলে আজকে পালং শাকের চচ্চড়ি হবে, শিম বেগুন সব কিছু দিয়ে। এদিকে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। সকালের আর দুপুরের ভাতটাও একসঙ্গে রান্না করে নিয়েছি, কারণ আপনাদের দাদা ভাই যাবে স্কুলে, তাই ভাতের ফ্যানটা ঝিরিয়ে দিয়ে এখন আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের সামনে বাড়িতে এরা সবজি চাষ করেছে। এই সবজি বাগান থেকেই পালং শাক দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। বেশ কদিন থেকে দিদিভাই বলছিল পালং শাক যেদিন খাবেন বলবেন, পালং শাক দেবো। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সের রাস্তা। এখন ছাদের উপর থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। সামনের গেট থেকে দেখাতে চাইলাম, কিন্তু ভালো আসছিল না বলে উপরের ঘর থেকে জানালা দিয়ে ভিডিওটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর পালং শাক হয়েছে, আর বাঁধাকপিগুলোও খুব সুন্দর হয়েছে। ফুলকপিও খুব একটা খারাপ হয়নি। এর আগের দিন একটা ফুলকপি দিয়েছিল। ফুলকপি আরও নেওয়ার জন্য বলেছিল, তবে দেখি প্রয়োজন হলে নিতে হবে, এই আর কি। এই সবজি বাগানের সবজি দিয়ে আর আমাদের ঘরের যে শিম বেগুন গাজর এগুলো দিয়েই পালং শাক দিয়ে চচ্চড়ি করব। এখন যাই, চলুন সবজিগুলো কেটে নিই। এইরকম তরতাজা পালং শাক খেতে ভীষণই ভালো লাগে। আর এদের এই যে সবজি চাষ করেছে, কোনো রকম সার তো দেয়নি, সবজিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল।
আগের দিন রাত্রিবেলায় সবজিগুলো কেটে রাখলে কিন্তু রান্না করার একটু সুবিধাই বেশি হয়, কিন্তু যেহেতু সবজিগুলো কাটা নেই তাই রান্নার আগেই সবজিটা কেটে নিতে হচ্ছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়ে আছে, তাই রাত্রিবেলায় ঠান্ডা জলে হাত দিয়ে সবজি কাটতে ইচ্ছে করে না বলেই সকালবেলাতেই প্রতিদিনই প্রায় সবজি কেটেই রান্না করি। তবে মাঝে মাঝে আপনাদের দাদাভাই আমাকে সবজি কেটে হেল্প করে, তবে আজকে আর ও সবজি কাটতে পারেনি, কারণ ওর স্নান করার সময় হয়ে গেছে, স্কুলে বেরোবে, তাই সবজিগুলো আমি নিজেই কেটে নিচ্ছি। যাই হোক, সবজি তো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলুন রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে নিই। সবজিগুলো গুছিয়ে কেটে নিয়ে মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা করেছি। আজকে দুপুরে রান্নাটা একেবারেই নর্মাল হবে, কারণ বিকেলে বিশেষ কিছু রান্নার মানে ইচ্ছে আছে আর কি। এখন পালং শাকের চচ্চড়ির জন্য সবজিগুলো কষিয়ে নিয়েছি, আর পালং শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পালং শাকটা রান্না করে নেব। পালং শাকের এই চচ্চড়ি খেতে আমার ছেলে, আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসে, আমারও খুব একটা খারাপ লাগে না। মশলা হিসাবে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পালং শাকের এই চচ্চড়ি বড়ি ফোড়ন দিয়ে রান্না করলে তো দুর্দান্ত লাগে খেতে। সামান্য একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। যাই হোক, রান্নাবান্না আমার তো কমপ্লিট হয়ে গেছে, আর বড়ি ফোড়ন দিয়েই কিন্তু পালং শাকের চচ্চড়িটা আমি রান্না করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। আজকে দুপুরের মেনুতে ছিল মুসুর ডাল আর পালং শাকের চচ্চড়ি, সমস্ত রকম সবজি দিয়ে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন তো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, সে স্কুলে বেরিয়ে যাবে, তারপর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, মানে কাজের মাসি আছেন, উনি তো সকালের বাসনপত্র ধুয়ে দেন, কিন্তু চায়ের বাসন বা রান্নাঘরে টুকিটাকি যে বাসনগুলো থাকে সেগুলো তো আমাকেই ধুতে হয়। তাই রান্নার পরে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর টুকিটাকি যে বাসনগুলো রান্নার হয়েছিল সেগুলো ধুয়ে নেব, তারপর রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব, নিয়ে যাব স্নান সারতে। স্নান করে পুজো করতে হবে, তবে তার আগে বেশ কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচতে হবে। রান্নার আগেই কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেই ভিডিও আর করাও হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, চায়ের বাসন তো ধোয়া হয়ে গেল, এখন রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন বলতে ওই কিচেন যে কাউন্টারগুলো, ওগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখুন, খুব সুন্দর করে পরিষ্কার করেছি। যাই হোক, আমার নিজের মনের শান্তি এই আর কি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, চলুন এখন একটা বিশেষ কাজ আছে, সেটা সেরে নিই। এই যে দেখছেন, আমি কিছু একটা নাড়ছি কড়াইয়ের ভেতরে, এগুলো হচ্ছে ব্রেড ক্রাম্বস তৈরি করছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি বিকেলে যে একটা রেসিপি করব, সেই রেসিপির জন্য লাগবে পাউরুটি, মানে স্লাইস পাউরুটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রাখলাম, কারণ আমাদের এখানে ব্রেড ক্রাম্বস পাওয়া যায় না। এই ব্রেড ক্রাম্বসটা দিয়েই আমি বিকেলে একটা স্পেশাল খাবার বানাবো, যার কারণে এখন ডিমগুলোও সেদ্ধ করে রাখছি, আর পাশের গ্যাসে আলুটাও সেদ্ধ করতে দিয়েছি। ডিম সেদ্ধ করার আগেই লবণ আর ভিনিগার দিলাম, যাতে ডিমগুলো ফেটে না যায় সেদ্ধ হওয়ার সময়। ডিমগুলো সেদ্ধ করতে রেখে, আলুটা সেদ্ধ করতে রেখে এখন চলে এসেছি দুটো বালতি নিয়ে। বালতির ভেতরে আগের বাজার কিছু আছে, মানে মুদিখানার বাজার, সেগুলো বার করে নিয়ে বালতিটা ধুয়ে নেব। যেহেতু নতুন মাস পড়েছে, আপনাদের দাদা ভাই মাসকাবারি বাজার এনেছে, এই বাজারগুলো এই বালতি দুটোতে আমি অ্যারেঞ্জ করে রাখবো আর কি। 2 ব্যাগ ভর্তি বাজার এনেছে, গতকাল লিস্ট করে দিয়েছিলাম, বিকেলবেলায় বাজারগুলো করে এনেছে। সেই বাজারগুলোই এখন তুলে রাখবো। বিভিন্ন রকম কিছু সংসারের প্রয়োজনীয় যা কিছু বাজার মোটামুটি মাসের প্রথমেই করা হয়ে গেল। এর মধ্যে আছে সার্ফ, সাবান থেকে শুরু করে টুথপেস্ট, শ্যাম্পু, কন্ডিশনার, বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের মশলাপাতি, নুন, তেল, বিস্কুট, সমস্ত কিছু আর কি, যা প্রয়োজনীয় লাগে আর কি। ওই যে সসের বোতলগুলো আছে, ভিনিগারের বোতল, শুকনো লঙ্কা, তেজপাতা, যেগুলো আগের মাসে সেগুলো তো ওই নীল বালতিতে ছিল, সেগুলো বার করে একপাশে সাইড করে রেখেছি। এখন ব্যাগ থেকে ঢেলে নিলাম যেগুলো, সেগুলো এই মাসের নতুন বাজার, যার কারণে সাদা বালতিটাতে রাখছি। ডালগুলো তো একপাশে রেখে নিলাম, কারণ এখনও কৌটোতে আগের মাসের অল্প অল্প ডাল আছে, সেই ডালগুলো শেষ হওয়ার পরে এই প্যাকেটগুলো ঢেলে ব্যবহার করব আর কি। পুরনো ডালের মধ্যে আর এই নতুন ডালগুলো ঢালবো না, এটাই ইচ্ছা, যার কারণে এই ব্যাগের মানে বালতির মধ্যে রেখে দিলাম। আর সাবান টাবানগুলো আলাদা জায়গায় রাখবো, সেখানে রেখে এলাম। আর আমার যে আগেকার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, সেই ফ্রিজটাতে তো আমি মুদিখানার বাজার, বিস্কুট ফিস্কুট এগুলো রাখি, তার ট্রের ভেতরে রাখি এই মশলাগুলো।
প্যাকেট মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার প্যাকেট, এইগুলো আর কি। যাই হোক, ওগুলো তো অ্যারেঞ্জ করে ফ্রিজের মানে পুরনো ফ্রিজটার ভেতরে রেখে আসলাম, আর ঢপগুলোকেও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। দিয়ে জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ বেশ কিছু ধুলো ময়লা হয়েছিল। আর এখন ছাদের উপরে চলে এসেছি। ওই যে তখন বলছিলাম যে জামা কাপড় কাচতে হবে, জামা কাপড় বেশ কিছু ভেজানো ছিল, এই যে সবুজ বালতিটাই দেখছেন। আর এখন যেগুলো ভেজাচ্ছি এগুলো গুঁড়ো ময়লা হয়েছে, তেমন বেশি কিছু ময়লা নয়। ছেলের বেশ কয়েকটা গেঞ্জি আর প্যান্ট আছে, প্যান্টটা ওই চুল কাটতে গেছিলো, চুল কাটার প্যান্ট ময়লা হয় না, কাঁচা প্যান্ট পরেই যাই। আর যেহেতু চুল কেটে আসে সে কারণে সেই প্যান্টটা ছেড়ে রেখেছিল, ওই প্যান্টটা আছে। আর আমার একটা নাইটিটা এমনি জল ধোয়া করতে হবে, এগুলোই এখন কেচে নেব। ওগুলো একটু ভিজিয়ে রেখে চলে এসেছি ছাদের এই পাশটাতে আমার যে কাঠের উনুনটা আছে সেই উনুনটা পরিষ্কার করে নিতে, কারণ এই উনুনেই ইচ্ছে আছে বিকেলবেলাতে রেসিপি হিসেবে একটা রেসিপি আর কি করব, আমার শর্ট ভিডিও আপলোড করার জন্য। তাই আগের দিন যেহেতু উনুনে রান্না হয়েছিল, ছাইটা তুলে নিয়ে একটা বালতিতে রেখে দিয়ে জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। তারপর মাটি জল দিয়ে বেশ গাঢ় করে গুলে নিয়ে উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা ভালো করে লেপে নেওয়ার পর পাশগুলো মানে যে গোলা মাটিগুলো ছাদের উপরে পড়ছে সেগুলো ভালো করে মুছে নেব, নিয়ে তারপর জামাকাপড়গুলো কেচে নেব। উনুনটা আমি নিজে হাতে বানিয়েছি। মাঝে মাঝেই আমি বলি, এই উনুনটা বানিয়ে কিন্তু আমার মন ভীষণ খুশি হয়েছে। কেমন হয়েছে উনুনটা আপনারা একটু কমেন্ট করবেন। আমার এই গামলাটা একটু ফেটে গেছে, যার কারণে ওই যে নাইটিটা বেঁধে গেছিলো। যাই হোক, এখন জামা কাপড়গুলো কেচে নেব। এই গুঁড়ো ময়লা জামা কাপড়গুলো কাচতে বেশি সময় লাগবে না, হালকা হালকা ময়লা হয়েছে। ছেলে তো একটা গেঞ্জি বা একটা জামা একদিনই পরে, একদিনের বেশি পরে না, যার কারণে প্রত্যেক দিন তো যেহেতু জামা কাপড় কাচা হয় না, মাঝে মাঝে গ্যাপ যায়, তাই কয়েকটা গেঞ্জি ওর জমে গেছে। তাই গেঞ্জি প্যান্ট যা আছে সেগুলো সমস্তই কেচে নিচ্ছি। আর এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমার ছেলে। কেমন হয়েছে ভিডিও শ্যুটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। এটাই আপনাদের কাছে আমার একমাত্র আবেদন। আমার এই আবেদনটা একটু রাখার চেষ্টা করবেন, আর ভিডিওটা একটু সময় নিয়ে দেখার চেষ্টা করলে ভালো হয়, ওয়াচ টাইমটা একটু গেইন হয়, এই আর কি। আর আমি যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম বেশিরভাগ গাছই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যা কারণ হচ্ছে যে ইঁদুরে ফুলের ডাল থেকে শুরু করে ফুলগুলো সমস্তই কেটে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র এই গোলাপ ফুলের গাছটাই নষ্ট হয়নি, কারণ গোলাপ ফুল বোধহয় ইঁদুরে কাটে না বা কেটে নিয়ে এখনও যায়নি, যার কারণে গোলাপ ফুলগুলো রয়ে গেছে। আর এই যে গাঁদাটা দেখছেন, এই গাঁদাটা আজকে দেখেছিলাম, পরের দিন ভেবেছিলাম ঠাকুরের শ্রীচরণে অর্পণ করব, তুলতে গিয়ে দেখছি গাঁদা ফুল নেই। ইঁদুরের এত উৎপাত হয়েছে, একটা ফুলও গাছে থাকছে না। পিটুনিয়াগুলো তো একেবারেই নষ্ট করে দিল, একটা পিটুনিয়াও ফুটছে না, কলি অবস্থাতেই পিটুনিয়া কেটে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে ফুলের গল্প করতে করতেই দেখুন আমার সমস্ত জামা কাপড়গুলো কেচে নেওয়া হয়ে গেল। দুটো বেড কভার ভিজিয়েছিলাম আর বেশ কিছু জামা কাপড়, সেগুলো সমস্ত কেচে ভালো করে চিপে নিয়ে এখন মেলে দেব। তবে ছাদে বেশি রৌদ্র নেই আমার, যেহেতু জামা কাপড় কাচতে অনেকটাই দেরি হয়ে যায়, সকালে রান্নাবান্না সেরে নিয়ে জামা কাপড় কাচতে আসি, ছাদের রোদ তখন চলে যায় যখন কাচাকুচো শেষ হয় সেই মুহূর্তে। যদি খুব সকাল সকাল উঠে জামা কাপড় কাচতে পারি তাহলে ছাদে রৌদ্র থাকে, জামা কাপড় শুকিয়ে যায়। শুধুমাত্র চাদরগুলো বাইরে দিলাম, চাদরগুলো শোকাবে বাইরে দিলে, কিন্তু মোটা যে গেঞ্জি টেঞ্জিগুলো আছে ওগুলো বাইরে মেললে শোকাবে না, তাই ঘরের ভেতরে দড়ি টাঙানো আছে, ঘরের ভেতরে মেলে দিয়েছি। এবার যাব স্নানটা করে নিতে, স্নান সেরে করে নেব পুজো। দেখুন সমস্ত জামা কাপড় ঘরের ভেতরে মেলে দিয়েছি, মোটা জামা কাপড়গুলো। আর বেশ কিছু জামা কাপড় ঘরের মধ্যে আগের দিনের মেলা ছিল, সেগুলো তুলে আনলাম, পরে এগুলো গুছিয়ে নেব। এখন পুজোটা সেরে নিই, চলুন। পুজো করতে এসে ঠাকুরের বাসনপত্র তো মেজে নিয়েছি, তারপর ঠাকুরের থালায় ভোগ সাজিয়ে দিয়েছি। এখন ধূপ প্রদীপ জ্বেলে নেব, তারপর গুরুদেবের শ্রীচরণে ফুল তুলসী পাতা অর্পণ করব, বাবা মহাদেবকে স্নান করাবো। একজন বোন আমাকে একটা ভিডিওতে বেশ কয়েকদিন আগে কমেন্ট করেছিল আর কি, যে দিদিভাই তুমি বাবা মহাদেবকে স্নান করাও, যে পাত্রটার মধ্যে মহাদেবকে রাখো সেটা কালো
পাত্রের ভেতরে রাখলে ভালো হয়, সেই কথাটা আমার মাথাতে আছে। ভাবছি যে শিবরাত্রির আগেই একটা কালো বাটি মতো নেব, যার ভেতরে মহাদেবকে বসিয়ে স্নান করাবো। এই সাদা বাটিতে নাকি মহাদেবকে বসিয়ে স্নান করাতে নেই, এটা আমিও জানতাম। তবে যেহেতু সাদা বাটি আছে, কালো বাটি আমার কেনা হয়নি, তাই বেশ কয়েক বছর ধরেই এই সাদা বাটিতেই আমি বাবা মহাদেবকে স্নান করাই, পুজো দিই। তবে চেষ্টায় আছি যে এই বাটিতে আর রাখবো না, একটা কালো পাথরের বাটি নেব, নিয়ে বাবা মহাদেবকে বসাবো। যাই হোক, পুজো পাঠ তো কমপ্লিট হয়ে গেল। এখন দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেব, তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি, সকলকে জানাই গুড ইভিনিং। এখন যেহেতু সন্ধ্যাবেলা, সবার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। তারপর ওই যে আমার একটা রেসিপি ভিডিও করব, যার কারণে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে বানাচ্ছি ডিমের চপ, কেউ বলে ডিমের ডেভিল, কেউ বলেন ডিমের চপ। যাই হোক, আমার ডিমের চপগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। ওই যে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছিলাম, সেই ব্রেড ক্রাম্বসে কোট করে এখন সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলায় ডিমের চপ, মুড়ি আর লিকার মানে দুধ চা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে। দুধ চাটা ডেভিলগুলো মানে চপগুলো ভাজার আগেই আমি রেডি করে রেখেছি, কারণ গরম গরম ডিমের চপের সঙ্গে দুধ চা খাবো, এটাই ইচ্ছা আছে, মানে বাড়ির সবাইকে খাওয়াবো আর কি, এটাই ইচ্ছা আছে। যার কারণে দুধ চাটা আগে করে নিয়ে তারপর ডিমের চপগুলো ভাজতে শুরু করেছি। আর এর একটা শর্ট ভিডিও আমি করে রেখেছি, আমি আমার চ্যানেলে আপলোড করে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি হয়ে গেছে। নাও, এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি, চা করে আনছি, দুধ চাও রেডি হয়ে গেছে, দাঁড়াও আনছি। ডিমের চপগুলো ভাজার আগেই তো মানে দুধ চাটা করে নিয়েছিলাম, এই চাটা এখন আবারও একটু গরম করে নিয়ে সবাইকে সার্ভ করতে হয়েছে। দুধ চা আর হয়েছে ডিমের চপ। মেয়ে নেই, মেয়ের জন্য মন খারাপ করছে, ছেলে আছে, ছেলের বাবা আছে, সবাই মিলে খাওয়া হবে। মেয়ে আসলে আর একদিন করবো। এই তো ডিমের চপ করেছি, অনেকে বলে ডিমের ডেভিল, যাই হোক, চপই হোক আর ডেভিলই হোক। ডেভিলে অবশ্য মটন কিমা দেওয়া হয়, যেহেতু মটন কিমা ব্যবহার করা হয়নি, এটা ডিমের চপই বলা যাবে। ডিমের চপ আর এই যে দুধ চা করেছি, আর মুড়ি থাকবে, এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করছি। কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।